This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বাড়ি ধ্বংসের পর ছাড় পেল না প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িও। এবার প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও চলল অবাধে ভাঙচুর। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বাড়ি পুড়িয়ে দেওয়ার পর ছাড় পেল না প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িও। প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও প্রথমে অবাধে ভাঙচুর চালানো হয়, তারপর তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাড়িতেও আগুন। নিরাপত্তাজনিত কারণে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতেই পারল না, গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ও। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি এবং তার পাশাপাশি ঢাকা পুলিশের কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতেও হামলা এবং ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে এসেছে। তাহলে কি তালিবানি পথেই এবার বাংলাদেশ? এবার ইউনূসের টার্গেট শিল্পীরাও। ধানমন্ডি থেকে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। তার বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকেও। অর্থাৎ বাংলাদেশে এবার টার্গেট শিল্পীরাও। ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে মুজিবের বাড়ি ধ্বংস করা নিয়ে এবার দায়সারা বিবৃতি ইউনূস সরকারের। ভাঙচুরের দায় হাসিনার উপরেই চাপালো ইউনূস সরকার। ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে হাসিনার উস্কানিমূলক বক্তব্য, সেই কারণেই জনমনে ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ এভাবে হয়েছে, এমনটাই দাবি ইউনূস সরকারের। এই মুহূর্তে আরো বিস্তারিত জানতে কথা বলবো। আমাদের সঙ্গে সুমন কল্যাণ ভদ্র রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, একটা বাংলায় প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। ইউনূস সরকারের এই বিবৃতি কিন্তু সেই প্রবাদকেই আরো একবার মনে করিয়ে দিচ্ছে। দেখো, পরিষ্কার হচ্ছে যতটা সময় যাচ্ছে। প্রথমে ইউনূস সরকার বলেছিল এটা একটা অনবৃত্ত ঘটনা, তারপর বলছেন যে গতকাল রাতে একটা বিবৃতি জারি করেছেন যে যারা এই সমস্ত কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেবেন? কারণ এই যে ঘটনাগুলো একের পর এক বাংলাদেশে হয়ে চলছে, সেই ঘটনাক্রমগুলো যদি তুমি দেখো, এই যে গতকাল থেকে গত পরশু রাত থেকে গতকাল এই যে ভাঙচুর হলো, কোথায় কোথায় ভাঙচুর হয়েছে? ৭১-এর ইতিহাস বিজড়িত যে সমস্ত জায়গা রয়েছে, শেখ মুজিবের যে সমস্ত জায়গা রয়েছে, স্বাধীনতার আন্দোলনের জন্য স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে আক্রমণ করা হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আর কাদের বাড়ি ভাঙচুর হচ্ছে? আওয়ামী লীগের বাড়ি এবং আওয়ামী লীগের সমর্থকদের বাড়ি, আওয়ামী লীগ যারা একসময় দায়িত্বে ছিলেন তাদের বাড়ি। এমনকি রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি, যাকে নিয়ে বাংলাদেশ কিন্তু দলমত নির্বিশেষে যা গর্ব করত, তার বাড়িও ভাঙচুর করে দিয়েছে। আর কারা করছে? ছাত্র আন্দোলনের পেছনে মূলত রয়েছে জামাত শিবির। এই জামাত শিবির কিন্তু ইউনূস সরকার আসার আগে থেকেই অত্যন্ত সক্রিয়। ৭১-এর স্বাধীনতাকে বাংলাদেশের বাঙালি জাতি যেভাবে গর্ব অনুভব করে, সেই তার বিরোধিতা যারা করেছিল, যারা পাকিস্তানপন্থী, যারা এই সমস্ত ঘটনার সঙ্গে ওই সময় যারা জড়িত ছিল, তাদেরই কিন্তু অংশ আজকে এই ঘটনাগুলো করছে। অর্থাৎ ৭১-এর স্বাধীনতাকে তারা কোনোভাবেই তখনও মানতেন না, পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হয়ে যাওয়া তখনও তারা মানতেন না। রাজাকার বলে যারা পরিচিত, সেই সমস্ত লোকেরা কিন্তু আজকের এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত। একটার পর একটা ঘটনা ঘটে গেল, এটা কিন্তু হঠাৎ করে হয়নি। একটার পর একটা ঘটনার পর বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সেনা, বাংলাদেশের যারা র্যাব রয়েছে, একজনকেও দেখা যায়নি। এমনকি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে যখন, তখন দমকল পর্যন্ত আসেনি, বলছে নিরাপত্তার কারণে আসা হয়নি। ফলে কোথায় তাহলে অবস্থা? বাংলাদেশ এখন যে পরিস্থিতি চলছে, তাতে ৭১ নামক যে ইতিহাস, সেটাকে মুছে দেওয়ার চক্রান্ত চলছে এবং সেই মুছে দেওয়ার ফলস্বরূপ কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ
ইউনিস সরকার বসার পর থেকে একের পর এক যে সিদ্ধান্তগুলো নিয়েছে, ৭১ বিরোধী সিদ্ধান্ত, পাশাপাশি ভারত বিরোধী সিদ্ধান্ত, সেখানে পাকিস্তানকে এখন এন্ট্রি দেওয়া হয়েছে বাংলাদেশে। ফলে পাকিস্তানের যারা মদতদাতা এক সময় ছিল, পাকিস্তানপন্থী যারা ছিল, তারাই আজকে সক্রিয়, বেছে বেছে সেই কাজগুলোই তারা করছেন। এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে বিএনপিও কিন্তু ভয় পেতে শুরু করেছে, কারণ তাদের উপরে এই ঘটনা ঘটতে পারে। একেবারে সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো পরিস্থিতির উপরে। আর এই যে মুজিবের বাড়ি দুষ্কৃতীরা ধ্বংস করে দিল যেভাবে, চুপ করে কিন্তু বসে নেই শেখ হাসিনাও। তিনি এবার দেশবাসীর কাছে বিচার চাইলেন। ইউনূসের সরকারের আপত্তি উড়িয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি থেকে গতকাল বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় আক্রান্ত নেতা কর্মীদের সঙ্গে কথা বললেন মুজিব কন্যা। কান্না ভেজা গলায় হাসিনা ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার ঘটনায় বিচার চাইলেন দেশবাসীর কাছে। বাংলাদেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমার বাবা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, আমি দেশের জন্য জীবনের সবকিছু ত্যাগ করেছি। প্রিয় দেশবাসী, আপনারাই বিচার করুন কি অপরাধ করেছি আমরা। আর এদিকে ইউনূসের আপত্তি উড়িয়ে দিল ভারত। হাসিনার বাক স্বাধীনতায় হস্তক্ষেপের কোনো প্রশ্নই নেই, স্পষ্ট বুঝিয়ে দিল নয়াদিল্লি। হাসিনার মুখ বন্ধে ইউনূসের আবেদনকে গুরুত্বই দিল না বিদেশ মন্ত্রক। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে কথা বললেন শেখ হাসিনা। মুজিবের বাড়ি ভাঙায় বিচার চাইলেন বাংলাদেশবাসীর কাছে। বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে তার তীব্র নিন্দা করেছে ভারত। অশান্ত পদ্মার পার বঙ্গবন্ধু ভবন ধ্বংসের বিরোধিতায় এবার কড়া বার্তা নয়াদিল্লির। ধানমন্ডিতে হামলা নিয়ে বিবৃতি জারি করল ভারত। শেখ মুজিবের বাড়ি বাঙালির কাছে গর্বের উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। নয়াদিল্লির জারি করা বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, দখলদারি নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বঙ্গবন্ধুর এই বাড়ি। এই ধরনের ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয়। এই একের পর এক ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে যে বাংলাদেশ কি তাহলে এবার তালিবানের পথে হাঁটবে। আরও একটা উদাহরণ দেখাই, রংপুরে বাতিল করা হলো মহিলা ফুটবল ম্যাচ। গতকাল তারাগঞ্জে আন্তঃজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ হওয়ার কথা ছিল। জয়পুরহাট মহিলা ফুটবল দলের মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী মহিলা ফুটবল দলের। ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়রা মাঠে উপস্থিত হয়েছিলেন, কিন্তু খেলা শুরুর আগেই ইসলামী আন্দোলনের তারাগঞ্জ উপজেলার সভাপতি আশরাফ আলী মাঠে উপস্থিত হয়ে মাইকে ঘোষণা করে বলেন ম্যাচ বন্ধ করতে হবে। এরপর আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এই তর্কই ধীরে ধীরে সংঘর্ষের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। শেখ মুজিবের ধানমন্ডির বাড়িতে মৌলবাদীদের তাণ্ডব, প্রতিবাদে একগুচ্ছ আন্দোলন কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের। আগামী 10ই ফেব্রুয়ারি দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক। 17 তারিখ বিভিন্ন প্রান্তে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। তারপরের দিন অর্থাৎ 18 তারিখ দেশজুড়ে হরতালের ডাক দেওয়া হয়েছে। উগ্র জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়েছে ছাত্রলীগের তরফে। শেখ মুজিবের ধানমন্ডির বাড়িতে মৌলবাদীদের তাণ্ডব, প্রতিবাদে একগুচ্ছ আন্দোলন কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের। 10ই ফেব্রুয়ারি দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক। 17 তারিখ বিভিন্ন প্রান্তে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। 18 তারিখে দেশজুড়ে হরতালের ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, ইউনূসের আপত্তি তো ভারত একেবারে উড়িয়ে দিল, কারণ বাংলাদেশের তরফে চাপ দেওয়া হচ্ছিল শেখ হাসিনাকে যেন মুখ খুলতে না দেওয়া হয়, কিন্তু হাসিনার বাক স্বাধীনতায় হস্তক্ষেপের কোনো প্রশ্নই নেই, স্পষ্ট বুঝিয়ে দিল দিল্লি। হ্যাঁ দেখুন, মানে ভারত যখন যখন প্রয়োজন হয়েছে তখনই ভারত সরকারের স্টেটমেন্ট এসেছে। ওরা অনেক কাজই করেছে, সেগুলো জবাব দেওয়ার প্রয়োজন আসেনি, কিন্তু ওরা বলেছে শেখ হাসিনাকে ভারতে বসে নানান স্টেটমেন্ট দিচ্ছেন, ভিডিও করে পাঠাচ্ছেন, এগুলো বন্ধ করতে হবে। সুতরাং ভারত সরকার তো পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের দেশে যারা অতিথি তাদের অধিকার রয়েছে, কথা বলার অধিকার আছে, সেগুলোকে আমরা রুখতে পারবো না এবং তাকে আমরা অতিথি হিসেবে গ্রহণ করেছি। বাংলাদেশ সরকারের এই অনুরোধ
সুতরাং এটা মানে ভারত সরকারের যে মানে নীতি একেবারে পরিষ্কার। সুতরাং তোমরা সবকিছু করবে, আমরা যা বলবে তাই মেনে নেবো, তা হয় না। এখানে ওনার স্বাধীনতা আছে, উনি যেটা ইচ্ছে উনি করবেন। সুতরাং আমাদের বাধা দেওয়ার কিছু নেই। একটা বার্তা ইউনিসকে পরিষ্কার বলে দেওয়ার চেষ্টা যে তোমরা যা বলবে আমরা রাজি নই, অর্থাৎ তোমরা যা কিছু করছো আমরা হয়তো তোমাদের সার্বভৌমত্বের কথা ভেবে কিছুই বলছি না, কিন্তু তোমরা তোমাদের লিমিট ছাড়িও না, তাতে কিন্তু বিপদ আছে। এইটাই পরিষ্কার বার্তা। একেবারে। এবং পাশাপাশি আরো একটা জিনিস জানতে চাইবো আপনার থেকে, যে বাংলাদেশে এবার একেবারে বেছে বেছে শিল্পীদের টার্গেট করা হচ্ছে। জনপ্রিয় লেখক, তার স্ত্রী মেহের আফরোজ শাওন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আরো এক অভিনেত্রী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখন এইটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মৌলবাদের দিকে চেষ্টা না। যারা শিল্পের কথা বলেন, যারা শান্তির কথা বলেন, তারা সবাই কিন্তু মানে কট্টরবাদীদের কাছে তারা হচ্ছে অপরাধী। আওরঙ্গজেব বলতেন যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ যখন মারা গিয়েছিলেন, তাকে বলছে এমন করে কবর দাও যেন মাটির তলা থেকে আওয়াজ নিয়ে না আসে। বুঝাই যায় কট্টরবাদীরা কি ধরনের শিল্প নিয়ে তাদের বিশ্বাস ভাবনা কিরকম। এখন বাংলাদেশ দুর্ভাগ্যের ব্যাপার, বাংলাদেশে যেটা গণতান্ত্রিক ভাবে তৈরি হয়েছে সেই দেশের বেশ কিছু মানুষ এখন ভাবছে এখন কট্টর ভাবনায় শিল্পীদের উপর আঘাত। ভয়ও আছে, কেননা শিল্পীরা গান গাইতে গাইতে কত কথাই বলে দেন মানে হাসির ছলে, সে বার্তাটা তো চলে যায় না। সুতরাং শিল্পীদের উপর যদি হামলা করা হয়, তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তারা অনেকটা ভয়ে থাকবেন। তাদের এই একেবারে। রাজগোপাল বাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। গতকাল অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়ে বলেছে যে বাংলাদেশ জুড়ে গত 24 ঘন্টায় যে অশান্তি হয়েছে তার দায় একেবারেই শেখ হাসিনার। না, এটা তো একেবারেই ঠিক না। মানে শেখ হাসিনার বাড়ি পোড়ানো হয়েছে বক্তৃতা করার আগে, মানে উনি বলেও যদি থেকে থাকেন, উনি যদি বলেও থাকেন যে বাংলাদেশের মানুষকে এগিয়ে আসতে হবে এই 19-এর বিরুদ্ধে, সেটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। উনি যদি কোথাও বলে থাকেন আগুন জ্বালাও, তাহলে হয়তো তার উস্কানি আছে। ওনার বক্তব্যের কোথাও সে ধরনের উস্কানি নেই, এবং উস্কানি যদি থাকেও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তো সরকারের। একটা বাড়ি আগুন জ্বলছে, সেটা একটা হেরিটেজ বিল্ডিং, যদিও তার তকমা তারা নেই, কিন্তু সেটা হেরিটেজ বিল্ডিং বটেই, জাতির জনকের বাড়ি, একটা মিউজিয়াম, সেটা তারা রক্ষা করতে পারছে না, আগুন জ্বলে যাচ্ছে। হ্যাঁ, বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিখ্যাত সাহিত্যিক সুবোধ সরকার রয়েছেন টেলিফোন লাইনে। সুবোধ বাবু, বাংলাদেশ জুড়ে চলছেটা কি? সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরো এক অভিনেত্রী সোহানা সাবা, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমি প্রথমেই বলবো, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে। যিনি বাংলাদেশকে বাংলাদেশ করলেন, যিনি সোনার বাংলা করার স্বপ্ন দেখিয়েছেন একটা জাতিকে এবং তার জন্য স্বাধীনতা এনে দিয়েছেন, সেই তার বাড়ি এইরকম ভাবে চোখের সামনে ধূলিসাৎ হয়ে যেতে দেখলাম। এই কষ্ট কোথায় রাখবো? আর সবচেয়ে দুঃখের এবং বেদনার হচ্ছে এই যে যারা স্বাধীনতা এনে দিতে সাহায্য করলো, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিল, সেই ভারতবর্ষ যে বাংলাদেশকে বাংলাদেশ করে দিয়েছে, যার স্বাধীনতা এনে দিয়েছে, সেই ভারত বিদ্বেষ এত কি কোথায় ছিল এদের মধ্যে? এই জিনিসটা এর থেকে বোঝা যাচ্ছে যে বৃহত্তর শক্তি, পার্শ্ববর্তী শক্তি, পাকিস্তান এবং অন্যান্য শক্তি যে কিরকম ভাবে মৌলবাদী শক্তিকে জাগিয়ে তুলছে, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। এবং এর পাশাপাশি আরো একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, শুধুমাত্র ধ্বংসলীলা নয়, একেবারে প্রকাশ্য রাস্তায় মহিলাদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই ছবি কোথাও একটা তালিবানি অত্যাচারের ছবির কথা মনে করে দিচ্ছে। এবং এটা যে বললেন, যথাযথ বললেন, এবং আমিও আপনাকে সমর্থন করে বলছি। এই যে কথাগুলো আমরা বলছি, ওরা প্রচার করছে যে আমরা সব নাকি মিথ্যা দেখায়, ভারতীয় মিডিয়া নাকি মিথ্যা বলে। তাই এইগুলো তো আমরা দেখছি, যা ঘটছে আপনারা তো দেখাচ্ছেন, সমস্ত টিভি চ্যানেলে বসে বসে দেখছি। তারপরেও ওরা বলে যে আমরা নাকি এত বিদ্বেষ যা বলছে না আমরা মিথ্যা বলি। এই যে শাওনকে ধরে নিয়ে গেল, শাওনের উপরের এইরকম অপমান, এরকম অত্যাচার, তিনি নিজে একজন বিখ্যাত শিল্পী, প্লাস তিনি একজন অতি বিখ্যাত এই উপমহাদেশের প্রায় বিখ্যাততম একজন লেখকের তিনি স্ত্রী, তো তাকে এরকম ভাবে অপমান করা হলো।
এটা চোখে দেখা যায় না এইসব দৃশ্য। আমার মনে হয় একটা সাংঘাতিক নৈরাজ্য তৈরি হয়েছে বাংলাদেশে। এই নৈরাজ্যকে প্রশাসনিক ভাবে রুখে দেওয়ার, স্তব্ধ করে দেওয়ার বা শান্ত করার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে নেই। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট সাহিত্যিক সুবোধ সরকারের সঙ্গে। তবে যেমনটা তিনি জানাচ্ছিলেন, প্রশাসনিক একটা বিরোধিতাও দরকার এবং সেই বিরোধিতার পথেই কিন্তু হাঁটছে নয়াদিল্লি। বঙ্গবন্ধু ভবন ধ্বংসের বিরোধিতায় এবার কড়া বিবৃতি দিল নয়াদিল্লি। ধানমন্ডিতে হামলা নিয়ে বিবৃতি জারি করল ভারত। শেখ মুজিবুর বাড়ি বাঙালির কাছে গর্বের উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, ভারতের এই কড়া বিবৃতির পর বাংলাদেশের আচরণ কি খানিকটা সংযত হবে? দেখো, এই বিবৃতি কোন সময় বা কোন প্রেক্ষাপটে দেওয়া হয়েছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। গতকাল আমরা দেখি যে বাংলাদেশের তরফ থেকে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে এবং যে ঘটনা ঘটেছে, শেখ মুজিবুর রহমানের বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনূসের সরকার তার জন্য সম্পূর্ণভাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ভারতের মাটি থেকে লাগাতার তার যে বিবৃতি, এবং সেই বিবৃতি উস্কানি হিসেবে কাজ করেছে বলে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইউনূস সরকার, এবং সরাসরিভাবে মোহাম্মদ ইউনূস তিনিও তার ঘনিষ্ঠ মহলে এই কথা বলেছেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং তার পরবর্তী ক্ষেত্রে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পোকসপারসন রণধীর জয়সওয়াল তিনি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। জাতির স্বাধীনতা আনার ক্ষেত্রে আগামী দিনে এই দেশকে কোন দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার ক্ষেত্রে যে ব্যক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অর্থাৎ শেখ মুজিবুর রহমান, তার ঐতিহাসিক বাড়ি আদতে জাত্যাভিমানের প্রতীক, সেই বাড়িকে ধ্বংস করে দেওয়া সমগ্র বাংলাদেশের নাগরিকদের সচেতনতা বা চেতনার উপরে আঘাত। অর্থাৎ কোথাও যে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করানোর যে অভিযোগ মোহাম্মদ ইউনূসের সরকার করেছে, তাকে যে নয়াদিল্লি কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। বিদেশ মন্ত্রকের স্টেটমেন্ট একেবারে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, দিনভর এই নিয়ে কথা হবে তোমার সঙ্গে। আবারও শুট আউট দক্ষিণ 24 পরগনায়। গুলি করে খুন করা হলো এক ব্যবসায়ীকে। এবার উস্তির বাগাড়িয়া বাজারে গতকাল রাত 9:30 নাগাদ নিজের অফিসে ঢোকার মুখে গুলিবিদ্ধ হন জমির ব্যবসায়ী বুদ্ধদেব হালদার। এরপর গুলিবিদ্ধ ব্যবসায়ীকে স্থানীয় নার্সিংহোমে এবং পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুষ্কৃতীরা বাইকে চেপে এসেছিল এমনটাই জানা গেছে। জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। নিহত বুদ্ধদেব হালদার স্থানীয় শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবু ঘোষ গ্রামের বাসিন্দা। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। ওই জমি বেচা কেনা করতো না, জমি দালালি করতো। অফিস নিয়েছিল, বাগারে অফিসে বসে থাকতো, লোকজন আসতো, খোঁজ খবর নিত। এই কারণে খুন বলে মনে করছে। জমি নিয়ে হয়তো কারোর সঙ্গে কিছু হয়েছে, নাহলে মারবে কেন? এইটাই তো কথা, যে মারবে কেন? গ্রেপ্তার করে শাস্তির দাবি। আমরা তো আর লড়বার ক্ষমতা নেই বাবা, আমরা গরিব নয়। যতটুকু শুনছি যে কোন একটা নিশ্চয়ই ঝামেলার মধ্যে নিশ্চয়ই এই জিনিসটা হয়েছে। না না, ওরকম ভাবে কিছু বলতে পারছি না, কজন এসেছিল বা কি। কাকাকে আমার হাজবেন্ড জিজ্ঞেস করেছিল যে ব্যাপারটা কি হলো, তুই কি কাউকে চিনতে পেরেছিস কি কিছু? বলছে না, আমি কাউকে চিনতে পারিনি। পেটে লেগে নাকি বার হয়ে গেছে শুনলাম। পেটে লেগে বাইরে দিয়ে বার হয়ে চলে গেছে, সবাই বলছে। সেটা আমরা তো দেখিনি।